আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা। হঠাৎ স্ক্রল করতে করতে ডেইলি স্টারের একটা রিপোর্ট চোখে পড়লো। গত 19শে জুলাই তারা একটা অডিও ভিজুয়াল রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটি ছিল মূলত 2024 সালের 19শে জুলাই রামপুরায় বিটিভি ভবনের সামনে এবং আশেপাশে ব্যাপক জঙ্গিদের বিক্ষোভ হয়েছিল এবং সেই জঙ্গিদের সমাবেশ আন্দোলন, সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে পুলিশ, বিজিবি, র্যাব, অনেকেই প্রায় 400 জন অফিসার এবং সৈনিক উপস্থিত ছিল। সেটি নিয়ে তারা একটা ফরেনসিক অ্যানালিসিস করেছে। তাদের সাথে ছিল টেক গ্লোবাল ইনস্টিটিউট, একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এবং তারা বিভিন্ন মুখরোচক, আপনি যদি ডেইলি স্টারের সেই অডিও ভিজুয়ালটা দেখেন, খুবই মুখরোচক শব্দ, এবং যারা একটু ক্রিটিক্যালি চিন্তা করে না তারা মনে করবে ওরে বাবা রে, না জানি কি করছে। এবং এইখানেই ডেইলি স্টার, প্রথম আলো গ্রুপ যেটা করে থাকে, তারা সব সময় আংশিক সত্য প্রকাশ করে আর বাকি আংশিক অর্ধেক এমন ভাবে তারা টুইস্ট করে যে পাঠক, দর্শক আসলে বিভ্রান্ত হয়ে যায়। 19শে জুলাই সেখানে ব্যাপক হাঙ্গামা হয়েছে এবং অনেক মারা গেছে। সেই মৃত্যুগুলো কাদের গুলিতে হয়েছে সেটি আজও জানা যায়নি, যদিও ডেইলি স্টার একতরফা ভাবে এই দায়টা কতিপয় মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। আগে আমি আজকে একটু দেখাতে চাই যে 18 জুলাই বিটিভিতে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছিল, যে আগুন লাগিয়েছিল এবং বিটিভির অনেক কর্মচারীকে ভেতরে বন্ধ করে বলা হয়েছিল যে তোদের আত্মীয় স্বজন যাদের সাথে আছে শেষবারের মতো মোবাইলে কথা বলে নে, তারপর আল্লাহর নাম কর। মানে তাদের বলা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে তোরা আগুনে পুড়ে মরবি, জাস্ট গেট রেডি। এবং সেখানে সেই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? জঙ্গিরা নেতৃত্ব দিয়েছে। স্থানীয় একজন বিএনপি নেতা পরে সে গর্ব করে বলেছে সেও এগুলোতে নেতৃত্ব দিয়েছে। তো এই জঙ্গি এবং এর সাথে কিছু এই জামাত, বিএনপি, শিবির টিবির এরা ছিল। এই 18 তারিখের এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরে আমাদের জাতীয় টেলিভিশন ভবন ব্যাপক ক্ষতি হয়েছে, আপনারা দেখলেন এইমাত্র ফুটেজে। তখন সেখানে অতিরিক্ত বিজিবি এবং অন্যান্য সেনাদের পাঠানো হবে। 19 তারিখের ঘটনা নিয়ে ডেইলি স্টার একটা ফরেন্সিক অ্যানালিসিস করেছে, ডিসেকশন করেছে তারা। এবং ডেইলি স্টারের ফুটেজটা আমি এখানে দুটো কারণে দেখাচ্ছি না, কারণ সেখানে বেশ কিছু গুলি টুলির বিষয় আছে, ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যেতে হবে, আর দ্বিতীয় হলো সেটি বেশ বড়। এটার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে একটা প্রতিবাদ দেওয়া হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে, এবং একটা এই বিজিবির বিবৃতির উপরে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা দেখেন। এই বিটিভি ভাঙচুর, ডেইলি স্টারের উদ্দেশ্য প্রণোদিত অডিও ভিজুয়াল এবং বিজিবির প্রতিবাদ, এই তিনটা জিনিস একসাথে করলে আমাদের পরবর্তী আলোচনাটা একটু সুবিধা হবে। ডেইলি স্টার তার অডিও ভিজুয়ালের শুরুতেই বলেছে যে হাসিনার নির্দেশে কিভাবে সেদিন রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার উপর। শুরুতেই দেখেন, হাসিনার নির্দেশে, এই হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, এটার কোনো প্রমাণ আছে কোথাও? একটা দেশের প্রধানমন্ত্রী লোকালি কিভাবে মব ম্যানেজমেন্ট হবে সেটার জন্য নির্দেশ দেয়? মানে শুরুতেই দেখেন এই স্টেটমেন্টের মধ্যে দিয়েই তাদের ইন্টেনশনটা বোঝা গেছে। এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন যে আন্দোলনের কথা বলেন, এখানে অনেক টিভি স্টেশন, টিভি চ্যানেল ছিল, এর সাথে এই প্রথম আলো এবং ডেইলি স্টারে মাহফুজ মতি গংও জড়িত ছিল। এবং এখানে আপনি দেখবেন যে এখানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলকে টার্গেট করা হয়েছে, মোহাম্মদ রেদওয়ান। এই রেদওয়ানকে টার্গেট করা হচ্ছে। তো আমি স্বভাবতই আমার একটু আগ্রহ জন্মাইলো যে ওখানে 400 প্রায় এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, তার মধ্যে র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল। ওয়াই দিস লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান? তো ন্যাচারালি আমি একটু ডিগ ডাউন করলাম যে আসলে রেদওয়ান ছেলেটা কে। এবং রেদওয়ানের পরিচয় পেয়ে আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই ধরনের রেদওয়ানের মতো যেসব মেধাবী চৌকস অফিসার আছে তাদের সরিয়ে দিতে হবে, তাদের ক্ষতি করতে হবে। এদের না সরাতে পারলে সেনাবাহিনীর যে ক্ষতি করার একটা মাস্টার প্ল্যান আছে এই ওয়াকারের এবং গোলাম আজম পুত্র
আজমি এরা মিলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটা প্ল্যান করেছে, পায়তারা করেছে। তো আসুন আমি একটু খুব সংক্ষেপে বলি এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ছেলেটা কে। এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তিনি 3টি পদক পেয়েছেন সেনাবাহিনীতে কাজ করার। সেনা গৌরব পদক, এসজিপি, এসইউপি, সেনা উৎকর্ষ পদক, এটা মেইনলি এই ল্যান্ডস্লাইড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসব কারণে পায়। আরেকটা পেয়েছেন প্রেসিডেন্ট বর্ডার গোল্ড মেডেল, এটা তিনি এই সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছিলেন। সো 3টা গুরুত্বপূর্ণ পদক পেয়েছে। এর চেয়েও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান একই সাথে স্টাফ কলেজ কমপ্লিট করেছে এবং কমান্ডো ট্রেনিং কমপ্লিট করেছে। এই লেফটেন্যান্ট কর্নেল লেভেলে স্টাফ কলেজ এবং কমান্ডো ট্রেনিং দুটো একসাথে করা এরকম অফিসারের সংখ্যা কিন্তু কম। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান 2বার কমান্ডো ট্রেনিং করেছে, একবার বাংলাদেশে আর একবার পাকিস্তানে। পাকিস্তানের ট্রেনিংটা ছিল 7 মাসে। পুরো সেনাবাহিনীতে মাত্র 2জন অফিসার আছে যাদের ডাবল কমান্ডো ট্রেনিং আছে। এর বাইরেও রিদওয়ান খুব স্কিল্ড একজন অফিসার। এখন সেদিন সে ওই জুলাইয়ের আন্দোলনে তথাকথিত জঙ্গিদের যে অভ্যুত্থান সেখানে তার দায়িত্ব ছিল মূলত যাত্রাবাড়িতে, কিন্তু যাত্রাবাড়ির থেকে তাকে জরুরি ভিত্তিতে এই রামপুরার এই মব কন্ট্রোল করার জন্য নিয়ে আসা হয়েছিল। রেদওয়ান হলো ব্যাটালিয়ন কমান্ডার। এই রেদওয়ানকে কারা যাত্রাবাড়ির থেকে রামপুরায় নিয়ে এলো, কার নির্দেশে সে এলো, এইটা জানা খুব জরুরি। রেদওয়ান যে গুলি করছে এই ভিডিওটা আমরা দেখছি, কিন্তু রেদওয়ানের গুলিটা কার গায়ে গিয়ে লাগছে এই কোনো ভিডিওতে কিন্তু সেই দৃশ্য আমরা দেখছি না। আপনারা ইতিমধ্যেই বিজিবির যে ভিডিওটা দেখলেন, তাদের প্রতিবাদ সম্বলিত যে ভিডিও, সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। গুলি পুড়েছে গাড়ি পোড়ার সাথে, সেটাও নাকি সেখানে বিজিবি ব্যবহার করেছে জনতার উপর। এরকম ডেইলি স্টার খুব সূক্ষ্মভাবে মার দিয়েছে এবং বারবার দেখাচ্ছে যে রেদওয়ান গুলি করছে, কিন্তু রেদওয়ান গুলিটা কাকে করেছে? কোনো ফরেন্সিক এক্সামিনেশন হয়েছে? সেখানে এই ডেইলি স্টার দাবি করছে 23 জন মারা গেছে। এই 23 জনের ফরেন্সিক এক্সামিনেশনে তাদের শরীরে কোন গুলি পাওয়া গিয়েছিল? ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট। এইবার আসেন যে রেদওয়ান ওখানে কার নির্দেশে গিয়েছিল, কোন কমান্ডিং অফিসার? সে হলো সেক্টর কমান্ডারের আন্ডারে। সেক্টর কমান্ডার তাকে বলবে কোথায় যেতে হবে না যেতে হবে। সেক্টর কমান্ডার হলো ডিজি বিজিবির আন্ডারে। সে বলবে যে সেক্টর কমান্ডারকে বলবে, সে কমান্ড রেসপন্সিবিলিটিটা আপনার দেখেন। রেদওয়ান তো অনেক পরের। এবার বলেন যে রেদওয়ান গুলি করেছে কাকে? আমি ওই সময় দায়িত্ব পালন করেছে এরকম 2-1 জনের সাথে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছি এবং তারা এনশিওর করেছে যে তারা অধিকাংশ গুলি করেছে ফাঁকা গুলি। তারা আকাশের দিকে গুলি করেছে, কারণ ওইখানে মবটা ভাঙার জন্য তারা এই ফাঁকা গুলি করেছে। আর বাকি যে গুলিগুলো করেছে অধিকাংশই এরা নিচের দিকে গুলি করেছে এবং ওই রোড ডিভাইডার বা দেওয়ালটাল ওদের উদ্দেশ্য ছিল যে জনগণকে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করা। আমাকে খুব স্পেসিফিক বলেছে যে রেদওয়ানের গুলিতে, তারা যতটুকু জানে যে রেদওয়ানের গুলিতে কেউ মারা যায়নি। ডেইলি স্টার শুরুতে যেটা দেখিয়েছে, যে এটা আবারও বলছি বিজিবির ওই প্রতিবাদ ভিডিওতে, যে রমজান ছেলেটা মারা গেছে, একদম বোঝাই যাচ্ছে এই গুলিটা উপর থেকে কোনো একটা ডিস্টেন্স জায়গা থেকে, যেটা আমরা বারবার বলছি যে স্নাইপার বাহিনী এখানে ব্যবহৃত হয়েছিল। সো এই হত্যাকাণ্ডগুলো স্নাইপাররা করেছিল। এখন বিজিবি যে ওইখানে অপারেট করেছে, এই রেদওয়ান বলেন বা যে 400 অফিসার এবং সৈনিকরা ছিলেন, বাহিনীর লোকজন ছিলেন, তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার ফলো করে এবং তখনই ফায়ার ওপেন হয় যখন সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে অথবা কনসার্নড অথরিটি থাকে, যার ওই অথরিটিটা আছে ফায়ার ওপেন করতে বলার। এর বাইরেও কারো জীবন যদি বিপন্ন হয় তাহলে কিন্তু আত্মরক্ষার্থে সেও তখন ফায়ার ওপেন করতে পারে। সুতরাং এই সামগ্রিকভাবে বিশ্লেষণ না করে কিছু গ্রাফিক কাজ দেখিয়ে, ওই কম্পিউটারের কিছু কাজ দেখিয়ে, কম্পিউটার মানুষ চালায়, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এর আগে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেছি। সো কম্পিউটার প্রোগ্রাম ইজ অলসো ভেরি সিমিলার টু দ্যাট। আপনি যেভাবে চাইবেন ইউ ক্যান গেট দ্যাট আউটপুট। সেই অসৎ উদ্দেশ্য থেকে ডেইলি স্টার এটা করেছে এবং ডেইলি স্টারের
টার্গেটই হলো এই যে আর্মিকে ধ্বংস করার, এবং তারা রেদওয়ানকে টার্গেট করেছে। রেদওয়ানের মতো এরকম আরো 15-16 জন, যে 14-15 জন সার্ভিং অফিসার তাদের টার্গেট করেছে। আপনি প্রত্যেকের স্কিল পারফরমেন্স দেখেন, তাদের বায়োডাটা দেখেন, দে আর আওয়ার ব্রাইট অফিসার্স। সো ফার্স্টেই হলো তাদের ধ্বংস করা, এবং তাদের এই যে আদালতে আইসিটিতে বিচার করা হচ্ছে, এরপরে কিন্তু নেক্সট লাইন অফ অফিসার্সদের ধরবে। কেউ যেন মনে না করে যে এই 14 জন 15 জন গেছে, যাক আমি তো সেফ রয়েছি। আর্মিতে এই সেফ প্লেয়িং একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতেছি, দ্যাট উইল ব্রিং নো গুড টু এনি ওয়ান। এই আর্মির সেফ প্লেয়িং এই প্র্যাকটিসটা বা অ্যাটিটিউড নিয়ে আমি অন্য একটা এপিসোডে কথা বলবো, কিন্তু আমি আজকে আমার এই রূপান্তরের সত্যের মাধ্যমে প্রশ্ন তুলতে চাই, কেন রেদওয়ানকে তার দায়িত্ব পালনের কারণে আজকে আইসিটিতে মামলার মুখোমুখি হচ্ছে। শুধু রেদওয়ান নয়, আরো যারা আজকে এই কারাগারে বন্দী এবং তাদের আইসিটিতে নেওয়া হচ্ছে, প্রত্যেকেরই ব্যক্তিগত কোনো অপরাধের জন্য কিন্তু এটা হয়নি। তারা আইদার কমান্ড ফলো করেছে, তারা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার মেনে কমান্ড ফলো করেছে, এবং এর যদি ব্যত্যয় ঘটে সেটির বিচার, সেটির জন্য যে প্রয়োজনীয় তদন্ত, সেই তদন্তটা করা হয়নি। বরং আমরা নির্ভর করছি কে কোথায় একটা ফায়ারিং এর ছবি ফেসবুকে আপলোড করলো, ব্যাস আমরা একটা এভিডেন্স পেয়ে গেলাম। সেটা নিয়ে আবার ডেইলি স্টার আর একটা মানে ষড়যন্ত্রের জন্য একটা খুব ম্যানিপুলেটেড ভিডিও বানালো, আমরা বললাম এটাই সত্য। সত্য এভাবে রূপান্তরিত হয়ে যায়, সেটা এই রূপান্তরের সত্য করতে আসে দেখলাম। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই রামপুরার ওখানে যারা মারা গেছে, প্রতিটি মৃত্যুই কষ্টের, প্রতিটি মৃত্যুই বেদনার, প্রতিটি মৃত্যুরই তদন্ত হোক। এভাবে মৃত্যুকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ শিকারের এই প্র্যাকটিস বন্ধ করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচনায় থাকবেনই, এটা মোটামুটি নিশ্চিত, এবং বলা বাহুল্য তার এই আলোচনায় থাকা নেতিবাচক কারণে। আমি স্মরণ করতে পারি না তিনি খুব পজিটিভ কারণে আলোচিত হয়েছেন। নানা রকম সমস্যা, তিনি তার পিতা তার পিস্তল নিয়ে বা পিস্তলের গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া, এয়ারপোর্টে বরাদ্দ দেওয়া, ইত্যাদি ইত্যাদি বহু কিছু, সেনাপ্রধানের বিরুদ্ধে মন্তব্য করা, রীতিমতো চ্যানেলে ইন্টারভিউ দিয়ে। যাই হোক, এবারও তিনি আলোচনায় এসেছেন নেতিবাচক খবরে। তিনি ঢাকায় 3টা আসনে মূলত বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছেন। চোখ বন্ধ করে আমরা নিশ্চয়ই ধারণা করতে পারছি ওদের ঢাকা 10ও আছে। কোন কোন আসনে দিয়েছেন, কী কী দিয়েছেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে তার প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড, কিছুদিন আগের কথা, যেটি নিয়ে আমরা তুমুল সমালোচনা করেছি, অন্তত আমি করেছি, এবং আমি এই সমালোচনাকে খানিকটা হাসিনার সাথে তুলনা করেছি। ঘটনাটা হচ্ছে, তিনি এলজিইডির গ্রামীণ অবকাঠামো যে উন্নয়ন আছে তার বরাদ্দের জন্য কুমিল্লা, এমনিতেই একটা র্যাঙ্কিং আছে, সেই রিপোর্ট আমরা দেখতে পেরেছি, যেখানে গ্রামীণ অবকাঠামো মানে রাস্তা সহ অন্যান্য অবকাঠামো র্যাঙ্কিংয়ের দিক থেকে কুমিল্লার অবস্থান বেশ উঁচুতে, অর্থাৎ ওখানে খুব ভালো অবস্থা আছে। কিন্তু কুমিল্লাতে তিনি অনেক বেশি বরাদ্দ দিয়েছেন, এবং সবচেয়ে বেশি বরাদ্দ। অ্যান্ড সারপ্রাইজিংলি, অথবা সারপ্রাইজিংলি না, সেটা হচ্ছে তার আসনে তিনি 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন কুমিল্লা, তখন তিনি যেই আসনে নির্বাচন করবেন বলে কথা হচ্ছিল, এবং আরেকটা উপজেলা যেটায় হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন বলে কথা হচ্ছে, তাতে 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকা কতটা টাকা, তার একটা ছোট্ট ইন্ডিকেটর আপনাদেরকে জানাই। আমি আগে এটা নিয়ে কথা বলেছি, সেখানে বলেছিলাম একটা উপজেলায় 450 এবং 350 কোটি টাকা, যেখানে অসাধারণ অবকাঠামো আছে তুলনামূলকভাবে। আর কিছু জেলা আমি একটু পড়ি, পিরোজপুরে 13 কোটি টাকা, পুরো জেলায় 13 কোটি টাকা, খাগড়াছড়ি 14, ঝালকাঠি 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাট 17, মানে এই কয়েকটা জেলায় 13 থেকে 17 কোটি টাকা গোটা জেলায় দেওয়া হয়েছে। আর একটা উপজেলায় 450 কোটি টাকা, এবং পুরো কুমিল্লাতে 2000 কোটি টাকার বেশি ছিল। কথাটা কেন শেখ হাসিনার সাথে তুলনা করছি সেটা একটু বলা ভালো। এই শেখ হাসিনার সময় এটা নিয়ে আমরা খুবই শোরগোল করেছিলাম, এবং একটা পর্যায়ে এটা নিয়ে ঝামেলাও হয়েছিল। সেটা হলো বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যে বরাদ্দ আছে, সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আমরা যেটা অনুমান করি সেটা ঢাকায়, ঠিক আছে, চিটাগংয়ের সেকেন্ড, এটাও অনুমিত। কিন্তু গোপালগঞ্জ জেলায় 5., এটা 2019 সালের একটা স্টাডির রিপোর্ট, গোপালগঞ্জ জেলায় 5.36% বরাদ্দ, একটা জেলায় 5.37। এটাকে আমরা তুলনা করব রংপুর বিভাগে
3.13%। রংপুর বিভাগে 8টা জেলা আছে এবং এই 8টা জেলার মধ্যে 6টা জেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 10টা জেলার মধ্যকার জেলা। তার মানে একটা গোটা বিভাগে অর্ধেকের খানিকটা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে গোপালগঞ্জের তুলনায়। আসিফ মাহমুদকে আরেকটু ছাড়িয়ে গেলেন শেখ হাসিনাকে। 450 কোটি টাকা তার উপজেলায় দেন, আরেকটা জেলায় দেন 13 কোটি, 15 কোটি, 17 কোটি টাকা। এবার যেটা নিয়ে গতকাল থেকে কথা হচ্ছে, ঢাকায় খুবই ইন্টারেস্টিং এবং আমি অবাক হই যে দিনে দুপুরে এই ধরনের কাজ করা হচ্ছে, দিনে দুপুরে ডাকাতির মতো। এগুলো ডাকাতি না হলে এগুলো অত্যন্ত অনৈতিক, অন্যায় এবং প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড থাকার পরও করা। 274টা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে পুরো ঢাকায়। এর মধ্যে একটা মাত্র পড়েছে 3টা আসনের বাইরে, মানে 273টাই পড়েছে 3টা আসনে। 20টা সংসদীয় আসন আছে, এর মধ্যে একটা পড়েছে বাইরে, 3টার মধ্যে সব। 273টার মধ্যে কোন কোন আসনে? ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 11 এলাকায়। বিবিসি বাংলা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখতে পেয়েছে অর্ধেকের বেশি, অর্থাৎ 145টা মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান ঢাকা 10 অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকায়। কিছুদিন আগে আমরা খেয়াল করেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সিটে গিয়ে ভোটার হয়েছেন এবং তিনি এখান থেকেই নির্বাচন করবেন বলে কথা তৈরি হয়েছে। এর বাইরে ঢাকা 9 এবং 11 কেন ইন্টারেস্টিং এখানেই দেয়া আছে, সেটা হলো এর মধ্যে একটাই নির্বাচন করছেন নাহিদ ইসলাম, আরেকটায় তাসনিম জারা। সো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বরাদ্দ দিয়েছেন ওই জায়গায়। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি যা যা বলছেন যে কে কে চেয়েছে আমি জানি না, বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। শিশু, উনি টানেন না, কিন্তু ওনার মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, একটা ন্যূনতম লাজ লজ্জা যদি থাকে, ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা যদি থাকে, আমরা এই সরকার নির্বাচিত না, কিন্তু এই সরকারের ন্যূনতম একটা গণতান্ত্রিক মানসিকতা আছে বা থাকা উচিত বলে আমরা মনে করি। যে ভদ্রলোকের ইতপূর্বের একটা ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, সেটার পর তিনি একই কাজ আবার করলেন এবং কেয়ার করলেন না। এটা ঢাকার বুকেও উনি একই কাজ করলেন। এবারকার বরাদ্দ যে অনেক বড় অঙ্কে তা না, এগুলো খুব বড় অঙ্কের বরাদ্দ না, কিন্তু তারপরও পুরো ঢাকা জেলায় 20টা আসনের মধ্যে 3টা আসনে সব দিয়ে দিয়েছেন এবং নিজের আসনে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছেন। মানে ন্যূনতম কেয়ার না করা, কতটা তাচ্ছিল্য করা, এগুলো প্রত্যেকটা স্বৈরাচারের সময়কার, শেখ হাসিনার সময়কার আচরণের মতো ছিল। আমি শুধু আসিফ মাহমুদের কথা বলছি না, আমি প্রধান উপদেষ্টাকে এর সাথে রিলেট করতে চাই। এর আগে যখন ওই বরাদ্দটা হয়েছিল, এটা একনেকে হয়েছিল, কারণ বরাদ্দ যখন 50 কোটি টাকার বেশি হয় কোনো প্রকল্প, আমরা জানি সেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে আর হয় না, এক্সিকিউটিভ কমিটি অন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা ইসিএনসিতে হয়। তার মানে প্রধান উপদেষ্টা নিজে চেয়ার করেছিলেন সেই মিটিংয়ে যেখানে এটা বরাদ্দটা পাশ হয়েছিল। তো তিনি কি করেছিলেন তখন? এরপর যখন শোরগোল হয় তিনি কি জানতেন না? এখন যখন আবার হচ্ছে তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? আমি মনে করি না নেবেন। কারণটা কি আমি ঠিক জানি না। আমি বহুবার এই কারণ খোঁজার চেষ্টা করেছি, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই এক ব্যক্তি, তার বাবার কন্ট্রাক্টারি, তার বাবার বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত, বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত থাকা, তিনি নিজের যে কথা বলছিলাম যে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়া, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মারাত্মক কনফ্লিক্ট তৈরি করার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন সচেতনভাবে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে। এত কিছুর পরও প্রধান উপদেষ্টা কেন কোনো ব্যবস্থা তার প্রতি নেয়নি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব বলেন যে তিনি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন, ফোন করে কি কি কথা হয়েছে প্রায় তার এই স্টোরির মধ্যে আছে। ইয়েস, ইটস এ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। তো ডক্টর ইউনূসকে আসিফ মাহমুদ তাকে ফোন করেছেন বলে সেই কৃতজ্ঞতা বোধ চালিয়ে যাচ্ছেন, আমি আসলে জানি না। এই একজন ছাত্র উপদেষ্টা অন্তত যে পরিমাণ বদনাম সরকারের জন্য করেছেন, এটা অকল্পনীয়। আমার হঠাৎই এখন আমার সাথে মনে পড়লো তার এপিএসকে দুর্নীতির দায়ে দুদক তদন্ত করছে, তার বিদেশে যাওয়া স্থগিত আছে এবং তাকে পদ থেকে সরানো হয়েছে। মানে এটা কি হয় যে এপিএস দুর্নীতিবাজ কিন্তু উপদেষ্টা নন? এপিএসের ক্ষমতা কোত্থেকে আসে সেটা তো আমরা বুঝি। আমি বলছি না তিনি নিশ্চিতভাবেই দুর্নীতিগ্রস্ত, এটা প্রমাণ হওয়ার আগে কিছু না। আমি আগেও বলেছি সরকারের উচিত ছিল বা দুদকের উচিত ছিল যে আসিফ মাহমুদকে ডাকা, জিজ্ঞাসাবাদ করা। এই জিজ্ঞাসাবাদ মানে এই না যে তিনি দুর্নীতি করেছেন, যার এপিএসকে নিয়ে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে, অভিযোগ উঠেছে এবং দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে, তাহলে উপদেষ্টাকে নেয়নি কেন? আমি ঠিক জানি না যে এই উপদেষ্টা কেন এরকম করলেন। কিন্তু যেটা সবচেয়ে দুঃখের জায়গা সেটা হচ্ছে আমরা যখন এই তরুণরা
এই তরুণরা যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, জীবন বাজি ধরেছিলেন, শিওর আসিফ মাহমুদও তাদের একজন, সামনে থাকাদের একজন, তারা একটা স্বৈরাচারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সুতরাং তাদের কাছ থেকে অন্তত তাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। স্বৈরাচারী মানসিকতা থাকবে না, আমি মানুষকে থোড়াই কেয়ার করি এই মানসিকতা থাকবে না, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এগুলো আবারও বলছি, এগুলো হাসিনার অ্যাটিটিউড। তুমি আমাকে কি বললে তাতে আবার কি আসলো গেল, আমি দেখিয়ে দিলাম আমি কেয়ার করি না। কুমিল্লার বরাদ্দ নিয়ে এত কথা হলো, তারপর আবার উনি এখানে করিয়ে দেখিয়ে দিলেন, এবং এমন সব কথা বলছেন আবারও সেই স্বৈরাচারীরা এরকম বলে, সবাই মনে করে যাবতীয় বুদ্ধি তাদের ঘটেই আছে আর সবাই স্টুপিড। আমাদেরকে ঠিক একইভাবে কথা বলছেন। এটাই হতাশার জায়গা, ভীষণ হতাশার জায়গা। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম বা তাসলিম জারাদেরও উচিত হয়নি এই বরাদ্দগুলো এই জায়গায় নেওয়া। কারণ আমরা এখনও টেকনিক্যালি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এনসিপি বলছি না, যদিও খুবই সম্ভাবনা তিনি তাদের সাথেই যুক্ত হবেন। বরাদ্দ দেখে বলা যায় এর আগে তিনি হাসনাত আবদুল্লাহকে বরাদ্দ দিয়েছেন, এবার নাহিদ এবং জারাকে দিয়েছেন। নাহিদ এবং জারার উচিত হয়নি, তারা নতুন রাজনীতির কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাদের এই চর্চায় এই দৌড়ে থাকা ঠিক হয়নি আমি মনে করি। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকে বলতে পারেন যে আমি আমার এলাকায় জন্য তদবির করব, কাজ করতে পারি, কিন্তু তার উপরে আমাদের একটা জরুরি কথা হওয়া উচিত। আমরা যদি ন্যূনতম একটা স্টেট বুঝি, একটা স্টেটকে যদি আমাদের প্রয়োজনীয় জায়গা বলে মনে করি, যে এখানে কার কোথায় প্রয়োজন আছে। ওই যে বললাম গোপালগঞ্জে শেখ হাসিনা না, ধরলাম কেউ একজন নিয়ে গেল, আর একটা গরিব যে উপবিভাগ বাংলাদেশের সবচেয়ে গরিব, সে রংপুরে বরাদ্দ হবে না। কেউ যদি মনে করেন আমার এলাকায় ভোটের জন্য আমি ওকে বঞ্চিত করে আনবো, এটা সভ্যতা না, এটা নতুন রাজনীতি না, কোনোভাবেই না। ঠিক একইভাবে আমি মনে করি নাহিদ বা জারারও উচিত হয়নি তাদের এই আসনগুলোর কথা মাথায় রেখে বরাদ্দ চাওয়া, বরাদ্দ বাড়ানো। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা নতুন করে কিছু বলার নেই, উনি আরও কিছু ঘটিয়ে যাবেন আমি ধারণা করি তফসিল ঘোষণার আগ পর্যন্ত, কারণ উনি কাউকে কেয়ার করেন না। কারণ ডক্টর ইউনূসের ছাতা বা ব্ল্যাঙ্ক চেক তার প্রতি সম্ভবত আছে। ডক্টর ইউনূস উনি অনেক জায়গায় বলেছেন যে উনি রাজনীতি বোঝেন না, কিন্তু না বুঝে হলেও উনি তো ক্ষমতায় আছেন। মোহাম্মদ আলী বক্সার এবং জর্জ ফোরম্যানের ভিতরে মুষ্টিযুদ্ধ হয়েছিল। মুষ্টিযুদ্ধ হতে হতে এক সময় মোহাম্মদ আলী সহ্য করতে করতে, ঘুষি খেতে খেতে উল্টো জর্জ ফোরম্যানকে টায়ার্ড করে দেন। জর্জ ফোরম্যান যখন ঘুষি মারতে মারতে টায়ার্ড, কিন্তু মোহাম্মদ আলী ঘুষি খেতে খেতে টায়ার্ড হয় না। যখন পড়ে যাবে জর্জ ফোরম্যান, মোহাম্মদ আলী বলে, ফোরম্যান টায়ার্ড হওয়ার জায়গা এটা না। এরপর একটা ঘুষি মারে জর্জ ফোরম্যান, কুপকাত, রাম্বল ইন দ্য জাঙ্গল। ডক্টর ইউনূসকে তাই বলছি, ডক্টর ইউনূস বোকামি করার আর এক্সকিউজ দেয়ার জায়গা এই গদি না, যে গদিতে আপনি বসছেন। লস্করে তাইয়্যিবার নেতা বলে বাংলাদেশে নাকি তাদের ঘাঁটি আছে, বাংলাদেশের থেকে নাকি তারা ভারতে আক্রমণের পরিকল্পনা করছে, মানে বাংলাদেশকে দিয়ে ভারতকে উস্কে দেওয়া এবং নিজেদেরকে রক্ষা করার কারণে যে অপারেশন সিন্দুরের নাকি প্রতিশোধ নেবে ভারতের বিরুদ্ধে। তারা বলেছে ভারতের সাথে নাকি এখন আমেরিকা নাই, অথচ আমেরিকার সাথে ভারতের কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে। প্রশ্ন, লস্করে তাইয়্যিবার সাথে পাকিস্তান সরকারের বন্ধুত্ব কেমন? এত বন্ধুত্ব, এত গভীর বন্ধুত্ব যে লস্করে তাইয়্যিবার নেতাদেরকে সবগুলোকে শাস্তি দিতে প্রস্তুত তা পাকিস্তানের সরকার। কারণ পাকিস্তানের সরকার এই সকল সন্ত্রাসীদেরকে দিয়ে ভারতকে খোঁচায়। এখন পাকিস্তানে তো নিউক্লিয়ার অস্ত্র আছে, পাকিস্তান 3টা খেলে 1টা দিতে পারে ভারতকে, তাই ভারত শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে। আমাদের বাংলাদেশের কি আছে? কিছু পোলাপান লাফায়, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, 7 সিস্টার ভেঙ্গে দেঙ্গে, এটা করেঙ্গে ওটা করেঙ্গে, ভারতের সঙ্গে ব্যবসা নেই করেঙ্গে, এইসব চিৎকার করে। আর মৌলবীরা উর্দুতে বয়ান দিয়ে পাকিস্তানকে খুশি করে, ভারতকে চেতায়। এই তো, আর কি শক্তি? আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পাশে
কেউ নাই এই মুহূর্তে কেউ নাই। খলিল রহমান ভারতে গেছে, যদিও ওই কলম্বো ইস্যু দিয়ে, কলম্বোর একটা কনফারেন্সকে ইস্যু দিয়ে, কনক্লেভের একটা ইস্যু দিয়ে সেখানে সে গেছে। আসলে তো কত কনফারেন্সে আসলে গেল, খলিল রহমানও যায় নাই, আমাদের সেনাবাহিনীর প্রধানও সেই সকল কনফারেন্স যায়নি, কিন্তু এখন সুরসুরায় গেল। কারণ কি? কারণ দরবাল তাকে ডাকিয়ে পাঠিয়েছে এটা বলতে যে আপনাদের ওখানে কিন্তু ঘাঁটি আছে, ঘাঁটি থাকলে কিন্তু আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি। এখন বাংলাদেশের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করলে ভারতের সমস্যা হচ্ছে, ভারত চায় না, বাংলাদেশের মানুষ এমনি তো অ্যান্টি ইন্ডিয়ান অনেকেই, যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা নাজুক সম্পর্ক এখন চলছে ইউনূস সরকারের কারণে, এইটা আরো খারাপ হোক, এটা ভারত চাচ্ছে না। নাহলে ভারত এতদিনে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশে করে দিত, কিন্তু এটা তো বেশি দিন চলতে দেওয়া যায় না। ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম সামরিক পদক্ষেপ নেয়, এমনকি যদি 10 জন ভারতীয় সেনা 10 জন বাংলাদেশের সীমান্তে ঢুকে বসে থাকে, বাংলাদেশের সেনাবাহিনীর কি সেই ক্ষমতা আছে? আমার দেশের সেনাবাহিনী তারপরে বলছে ক্ষমতা আছে যে এই সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে বাংলাদেশ থেকে বের করবে? উত্তর হচ্ছে প্রশ্নই উঠে না। তাই ডক্টর ইউনূসকে বলছি, আপনি জায়গায় জায়গায় যে সকল পাকিস্তান প্রেমীদেরকে বসিয়ে রেখেছেন না, যতই তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলুক, যতই তারা মন্দিরে গিয়ে গিয়ে মাথায় টুপি দিয়েও হিন্দু মানে ওই পূজার গান গাক, শ্লোক বলুক, তাদের আসল মতলব ওই গাজওয়াই হিন্দ মার্কা আসল মতলব আর বিকৃত ইসলামের আসল মতলব সবাই জানে, সবাই বোঝে। খোদ পাকিস্তানে কিন্তু এই জামাতের জনপ্রিয়তা নাই। আসল যাদের ফুটিং, যে লস্কর তাইবা, ওদের যে বাংলাদেশে ঘাঁটি আছে, বাংলাদেশের যোগাযোগ আছে, এটা কিন্তু তাদের নেতা মুখ দিয়ে বলেছে, তাও মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছে না? এবং সেই নেতার সঙ্গে কিন্তু পাকিস্তান সরকারের পীড়িত অনেক গভীর, যে পাকিস্তানের সরকার এখন ইউনূস সরকারের গালে চুমা দেয় রাত দিন। তাহলে সে নিশ্চয়ই মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা বলা সম্ভব না। তাহলে প্রশ্ন, ডক্টর ইউনূস যদি বাংলাদেশের বর্ডার ডিঙিয়ে কোনো বাংলাদেশি ভারতের কোনো একটি আক্রমণে, যদিও সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই এখনো অফিসিয়ালি ভারত কিছু বলছে না, যাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চিরতরে খারাপটা না হয়ে যায় এর জন্য, তাহলে যদি একটি আক্রমণ চালানো হয় আর যদি ভারত সেই ব্যাপারে পদক্ষেপ নেয়, কি করতে পারবেন? ভারত কিন্তু এখন উল্টা ইংল্যান্ডকেও ঝাড়ির রূপে রাখে। সত্যি কথা এটাই, যে স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের বিভিন্ন এমপিরা, লেবার এমপিরা, তারা ভারতে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে এরকম একটি ইঙ্গিত করে কথা বলেছেন। ভারত কিন্তু ওদের অনেকের ভিসা বাতিল করে দিয়েছে। ভারত কিন্তু এখন টিট ফর ট্যাটো দিতে জানে, সুতরাং বাংলাদেশের পাশে কেউ আসবে না। এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের পাঙ্খাপাঙ্খি লেগে গেলে চায়নাও আসবে না, চায়না কোনোদিন আসেও না। ইরান তার প্রমাণ, ইরানের সাথে তো এগ্রিমেন্ট ছিল চায়নার। ইসরায়েলের সঙ্গে যখন যুদ্ধ লেগেছে, ইরানের পাশে কিন্তু সরাসরি চায়না আসে নাই। ডক্টর ইউনূস যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা ওনার সাথে আছে, তো ভুল, কারণ উনি তো ওবামার পা চাটতেন, এখন তো ওবামার ক্ষমতা নাই। বাংলাদেশকে এমন কোন পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান হয়ে যায়। কারণ মোল্লা মৌলবীদের জ্ঞান কিন্তু হাঁটুতে, তারা যখন মার খায় না, তখন কিন্তু তাদের আল্লাহ বাঁচাও বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু। ডক্টর ইউনূস ভুল পদক্ষেপ নেওয়ার আর এক্সকিউজ দেওয়ার গতিতে কিন্তু আপনি বসে নাই। ওই যে মোহাম্মদ আলী আর জর্জ ফোরম্যানের ঘুষাঘুষির ইতিহাস, বিপদে ফেলেন না, বাংলাদেশকে ফেলে দিয়েছেন অলরেডি। অন্তত শেষ মুহূর্তে হলেও আপনাদের একজন সচিব, হিজবুত তাহরির নেতা, বুঝেছেন তো কার কথা বলছি, ওকে বের করে শুরু করেন মার খাওয়ার আগে।
আমি মার দেব না, আস্তাগফিরুল্লাহ। ইন্ডিয়া যদি মার দেয়, যত ফালি পারেন, বেশি কনফিডেন্ট হওয়া ভালো না।